গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান খান। হ্যাঁ, আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর 3টি ঘটনা। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। তো প্রথমেই আজকে আপনারা শুনতে যাচ্ছেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন ভাই অনিক ভাইয়ের শীতের রাত নামক একটি রহস্যময় ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ইতিমধ্যেই কিন্তু আপনারা অনিক ভাইয়ের আরও একটি ঘটনা শুনেছেন, ভয়ঙ্কর পরী নামে সম্ভবত। সেই ঘটনাটিও কিন্তু বেশ দুর্দান্ত ছিল। তো আজকে আর একটি ঘটনা শুনতে যাচ্ছেন অনিক ভাইয়ের। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, আরেকজন বন্ধু রবিন হাসান ভাইয়ের হোস্টেলের ভূত নামক আরও একটি রহস্যময় ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের বেশ ভালো লাগবে। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের একজন অ্যাডমিন, আমাদের একজন সুপার স্টোরি রাইটার, আমাদের সবার প্রিয় মোকসেদ হাসান ভাইয়ের অদ্ভুতুরে নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাটি এক কথায় অসাধারণ একটি ঘটনা, মানে আপনাদের মনকে রিফ্রেশ করে দেবে এরকম একটা ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আর কথা বাড়াবো না, মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাদের জন্য 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, এখন আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি অনিক ভাইয়ের শীতের রাত। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই পড়ে শোনাতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই ও লিসেনার্স বৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এটা আমার লেখা দ্বিতীয় ঘটনা। ইমরান ভাই, আপনার হয়তো মনে আছে এর আগে আমি আপনাকে একটি পরীর ঘটনা লিখে পাঠিয়েছিলাম। হ্যাঁ, আমি সেই অনিক, রাজশাহী থেকে বলছিলাম। আজকে আমি আমার এলাকার পরিচিত একটি ভাইয়ের ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই ঘটনাটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রাজারবাগ পুলিশ লাইন কলোনির ঘটনা এটি। যেই ছেলেটা ঘটনাটি বলেছিল সে ওই কলোনিতেই থাকতো। কলোনিতে অনেক মাঠ থাকে। প্রতি শীতেই মাঠগুলোতে ব্যাডমিন্টনের আয়োজন করা হয়। ছেলেটার বাসা এক মাঠের পাশেই ছিল। ওই মাঠের একটা দুর্নাম প্রচলিত ছিল। অনেক বছর আগে নাকি একটা 8-9 বছরের বাচ্চা ছেলের লাশ এই মাঠেই পাওয়া গিয়েছিল। যাই হোক, খেলার জন্য মাঠ ঠিক করতে কলোনির সব বড় ভাই এবং ছোট ভাইয়েরা এসে জমা হয়। এক পর্যায়ে সামান্য একটা ব্যাপারে বড়দের মাঝে হাতাহাতি লেগে যায় এবং অ্যাক্সিডেন্টালি এক বড় ভাই মারা যায়। ব্যাডমিন্টনের প্রস্তুতি বন্ধ হয়ে যায়। কিন্তু এভাবে কতদিন? তাই ছেলেরা আবার মিলমিশ হয়ে মাঠ ঠিকঠাক করে ফেলে এবং খেলা শুরু করে দেয়। প্রতিদিনই রাত 12টা পর্যন্ত খেলা চলত। শুক্রবার বিকেল পর্যন্ত খেলা হতো। এভাবে কিছুদিন খেলা চলতে লাগলো। কয়েকদিন পর সেই ছেলেটি রাতে ঘুমাতে যাবার সময় হঠাৎ মাঠে কর্কের শব্দ শুনতে পায়। তখন বাজে রাত 2টো। এত রাতে কে খেলতে যাবে? ছেলেটা ভাবলো যে সারাদিন খেলার পর ক্লান্ত হওয়ার এখন মাথায় খেলা ঘুরছে হয়তো। সে বিষয়টা পাত্তা না দিয়ে ঘুমিয়ে গেল।
কিন্তু পরের রাতেও সে মাঠে কর্কের শব্দ শুনতে পেল এবং এভাবে কয়েক রাত কেটে গেল। প্রতিবারই রাত 2টা-3টার দিকে শব্দটা শুনতে পেত ছেলেটি। বিষয়টা সে তার কলোনির এক বন্ধুর সাথে শেয়ার করলো। তারা ঠিক করলো এক রাতে গিয়ে ঘটনাটা দেখে আসবে মাঠে কে কর্কের শব্দ করে। ঠিক করলো পরের দিন রাতে তারা মাঠে যাবে। বন্ধুটি পরের দিন ছেলেটির বাসায় থাকবে এই কথাই ঠিক হলো। কিন্তু পরদিন ছিল শুক্রবার বিকেলে বন্ধুটি ফোন করে ছেলেটাকে জানায় যে তার পেটে একটু সমস্যা দেখা দিয়েছে, আজ রাতে যেতে পারবে না, অন্য রাতে যাবে। ছেলেটা রাজি হলো অন্য রাতে যেতে। সন্ধ্যা 7টা, সবাই সন্ধ্যাবেলাতেই খেলা শেষ করে ফেলেছে। শুক্রবার ছিল যেহেতু। সেই ছেলেটি তার রুমে বসেছিল। এমন সময় তার মোবাইলে একটা কল আসলো। কলটা ছিল সেই ছেলেটির এক খালার, যিনি কলোনি থেকে কিছুটা দূরে থাকতেন। খালা ছেলেটিকে তার বাসায় আসতে বললেন, একটা কাজ করা লাগবে বলে। ছেলেটি বের হলো। কলোনি পুরো নীরব হয়েছিল। শীতের রাত, সবাই যার যার ঘরে। খালার বাসায় যেতে 10 মিনিটের মতো সময় লাগে। কলিং বেল টিপ দেওয়ার পর খালা বলে উঠল, কিরে এত রাতে তুই? ছেলেটি তো অবাক। ছেলেটি তখন বলল, মানে তুমি না আসতে বললা? তখন খালা আরো বেশি অবাক হয়ে বলল, আজব তো, এত রাতকে তোকে আসতে বলবো কেন, এই প্রচন্ড শীতে, তাও আবার। তখন ছেলেটি বলল, দাঁড়াও মোবাইল বের করি, এই যে দেখো তুমি যে কল দিছিলা। রিসিভ কলে বিকেলে দেওয়া বন্ধুর কলটি আগে ছিল, খালার কোনো কলই ছিল না। তখন খালা বলল, যা এখন বাসায় যা, তোর মাথায় সমস্যা দেখা দিছে হয়তো। ছেলেটি আস্তে আস্তে তারপর হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো ঘটনা কি। খালা কল দিয়ে আসতে বলল, এখন খালাই আবার মানা করছে। কল লিস্টে খালার রেকর্ডও নেই, কি আজব ব্যাপার। কলোনিতে ঢুকলো ছেলেটি। শীতের হাওয়া বইছে, কনকনে ঠান্ডায় হাত পা জমে যেতে লাগলো। রাত 8টার মতো বাজে। মাঠের কাছাকাছি তখন ছেলেটি। হঠাৎ কর্কের শব্দ, কারা যেন মাঠে খেলছে, কিন্তু খেলা তো সন্ধ্যাতেই শেষ হওয়ার কথা আজ। তবে মাঠে কারা? ধীর পায়ে ছেলেটি মাঠের দিকে যেতে লাগলো। ওই তো মাঠ দেখা যাচ্ছে, 4 জন মাঠে খেলছে ডাবল করে। তো এরা কারা? ছেলেটি আরো কাছাকাছি গেল। মাঠের এক পাশে খেলছে একটা 8-9 বছরের বাচ্চা ছেলে এবং তাদের কলোনির এক বড় ভাই। এই বড় ভাই তো কিছুদিন আগে মারা গিয়েছিল, এ কি অবস্থা। আর অন্য পাশের কলোনির এক আঙ্কেল, যিনি কিনা ছেলেটার বাসা থেকে কয়েক বিল্ডিং পরে থাকেন। বাকি রইল চতুর্থ জন। সে কে ছিল? চতুর্থ জন ছিল ছেলেটি নিজেই, অর্থাৎ ছেলেটি নিজেই নিজেকে মাঠে অন্য 3 জনের সাথে খেলতে দেখছিল। এক অসম্ভব ব্যাপার দেখছিল। মাঠের এক পাশে মৃত 2 জন, অন্য পাশে জীবিত 2 জন। এক অদ্ভুত পরিস্থিতি ছেলেটির চোখের সামনে। হঠাৎ 4 জনই ছেলেটির দিকে চোখ ফেরালো। ছেলেটির দিকে এক পা করে তারা এগোতে লাগলো। ছেলেটি গলা ফাটিয়ে একটি চিৎকার দিল আর দৌড়াতে লাগলো নিজের বাসার দিকে। এদের থেকে বাঁচতে হবে যেভাবেই হোক, এরা মানুষ নয়। দৌড়াচ্ছে ছেলেটি। ওই তো বাসা দেখা যাচ্ছে, আর একটু। বাসার কাছাকাছি এসে ছেলেটি আরেকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে ছেলেটির জ্ঞান ফিরল। গায়ে প্রচন্ড জ্বর। বাসায় কাউকেই এই ব্যাপারে কিচ্ছুই বলল না, শুধু তার বন্ধুর সাথে ঘটনাটা শেয়ার করলো। 1 সপ্তাহ পর ওই আঙ্কেল, যাকে ছেলেটি সে রাতে মাঠে দেখেছিল, তিনি মারা যান। তার কোনো অসুস্থতা ছিল না। সে রাতে মাঠে 2 জন মৃত অশরীরী ছিল। আঙ্কেলটাও মারা গিয়ে তাদের খাতায় নাম লেখালেন। বাকি ছিল ছেলেটি। তার সাথে কি হয়েছিল? তাকে কি মৃত্যু স্পর্শ করতে পেরেছিল? সে রাতের ওই 4 জনের একসাথে হওয়াটা কি কোনো মেসেজ ছিল তার কাছে? তার মোবাইলের অদ্ভুত কলটার সাথে কি এদের কোনো যোগসূত্র ছিল? কে জানে। এগুলো রহস্য হয়ে রয়ে গেল। তো ইমরান ভাই, এটাই ছিল আমার গ্রামের সেই বন্ধুটির কাছ থেকে শোনা একটি ঘটনা।
বেশ ভয়ঙ্কর এবং আশ্চর্য হয় ঘটনাটি আপনাকে লিখে পাঠালাম। আশা করি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। তো ইমরান ভাই, এটাই ছিল আজকের ঘটনা। আগামীতে আরো ঘটনা লিখে পাঠাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অনেক ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি বরাবরই বলি ভাই, গ্রাম বাংলার ঘটনাগুলো আমার বেশ পছন্দের। মানে এই ঘটনাগুলোর মধ্যে যেন কেমন একটা প্রাণ শক্তি থাকে, আমার বেশ ভালো লাগে। ধন্যবাদ অনেক ভাই এরকম ঘটনা শেয়ার করার জন্য। আশা করি আপনার ঘটনাটি আমাদের শ্রোতা বন্ধুদেরও অনেক বেশি ভালো লেগেছে। তো অনেক ভাই, আপনার কাছে এরকম আরো ঘটনা থাকলে চটজলদি আমাকে পাঠিয়ে দিন ভাই। আপনার ঘটনার অপেক্ষায় রইলাম ভাই, অনেক সুন্দর লেখেন আপনি। তো লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অনেক ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। চলুন শুনে আসি রবিন হাসান ভাইয়ের হোস্টেলের ভূত। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই ও ভোতারটার সকল লিসেনার, আপনারা সবাই কেমন আছেন? আমি রবিন হাসান। আমাকে নিশ্চয়ই মনে আছে এর আগে আমি একটি ঘটনা আপনাদেরকে লিখে পাঠিয়েছিলাম। এটি আমার দ্বিতীয় ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ইমরান ভাই, এই ঘটনাটি আমি আমার এক পরিচিত চাচার কাছ থেকে শুনেছিলাম। আমি লেখালেখিতে তেমন একটা পারদর্শী না, তাই লেখার মধ্যে ভুল ত্রুটিগুলো ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। তো চাচা আমাকে যেভাবে ঘটনাটি বলেছিল, আমি চেষ্টা করছি চাচার মতো করেই ঘটনাটি আমার মতো করে সাজিয়ে লেখার। বলছেন, চাচা, ছোটবেলা থেকেই আমার সিনেমা দেখার খুবই মারাত্মক নেশা। অজপাড়া গায়ে জন্ম আমার। স্কুলে যেতে হলে দু গা ডেঙিয়ে যেতে হয়। সবেমাত্র হাই স্কুলে উঠেছি। গায়ের সিনিয়র ছেলে পেলের যারা কলেজে গেছে তাদের কাছে সিনেমার গল্প শুনি। কোথায় কোন নায়ক কোন নায়িকাকে নিয়ে পালিয়ে গেল, কোথায় কোন ভার কি বলে হাসালো, মনোমুগ্ধের মতো শুনি আর গোগ্রাসে গেলি। আমি থাকি কাচারি ঘরে। সন্ধ্যার পর হ্যারিকেন জ্বালিয়ে পড়াশোনা করি। রাতের গ্রাম। 8টা বাজতেই গভীর রাত নেমে আসে, আর তখন মনের ভেতর জেগে বসে অদ্ভুত অদ্ভুত সব পরিকল্পনা। কার গাছের নারকেল চুরি করব অথবা কার খোয়ারের মুরগি। তারপর এ নিয়ে পরদিন বন্ধুদের মাঝে কেমন করে বাহাদুরি দেখাবো তা নিয়ে যত সব অদ্ভুত চিন্তা ভাবনা। শীতকাল এলে মাথা আরো খারাপ হয়ে যেত। চারিদিকে তখন যাত্রাপালার আয়োজন। রাতে দূরের কোনো গায়ে যাত্রাপালার খবর পেলে বাবা মাকে ফাঁকি দিয়ে চুপি চুপি কাচারি ঘরে বালিশ রেখে দিয়ে মানুষ বানিয়ে কাঁথা মুড়ি দিয়ে প্রক্সি দেওয়ানো আর দল বেঁধে রহিম রূপবান, ভেলোয়া সুন্দরী বা একটি পয়সা জাতীয় যাত্রাপালা দেখা। তারপর কুয়াশা ভেজা নাড়া ভরা মাঠের ওপর দিয়ে বিবেকের গান গাইতে গাইতে বাড়ি ফেরা ছিল অদ্ভুত আকর্ষণ। শ্রোতা বন্ধুরা, ভাবছেন আমি কোন শতাব্দীর গল্প বলছি? আসলে আজ থেকে 20-25 বছর আগের গ্রাম বাংলার কথা বলছি, যা আজকের কম্পিউটার যুগের অবিশ্বাস্য বলে মনে হবে। যাই হোক, আমার বাদরামতে অস্থির হয়ে এবং কলেজ বিদ্যালয়ে পড়ুয়া কাকাদের প্রেরণায় বাবা মনস্থির করলেন আমাকে ঢাকায় রেখে ভালো একটা হাই স্কুলে পড়াবেন। যথাক্রমে আমাকে ভর্তি করে দেওয়া হলো পুরন ঢাকার এক বনেদি স্কুলে। পড়াশোনার সুবিধার্থে আমাকে রাখা হলো স্কুল হোস্টেলে। সুন্দর 4তলা হোস্টেল বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন। হোস্টেল সুপার স্যার অনেক রাশভারী এবং কড়া মেজাজের। প্রতিদিন সন্ধ্যার পর একবার আসেন হোস্টেল ভিজিট করেন।
ব্যক্তিগতভাবে খোঁজখবর নেন প্রতিটা কামরার সামনে গিয়ে। সঙ্গে থাকেন ইয়াগোফলা দারোয়ান মন্ত্রী কাকা। কে কবে কি কারণে তার নাম মন্ত্রী রেখেছিল তা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়। তবে সুপার স্যারের নির্দেশ পালনে সে ছিল ছাড়ের চেয়েও 1 ডিগ্রি উপরে। তার চোখ ফাঁকি দিয়ে সন্ধ্যার পর কোনো ছাত্রের পক্ষে হোস্টেলের বাইরে যাওয়া ছিল প্রায় অসম্ভব। হোস্টেলে এসে সুপার স্যার আর মন্ত্রী কাকার করা তত্ত্বাবধানে আমার নৈশবিহারী পুরা ভাটা পড়ল। তার উপর স্কুলের পড়াশোনার চাপে অনেকটা সুবোধ গৃহপালিত বালকে পরিণত হলাম। শুধু প্রতিদিন হোস্টেল থেকে স্কুলে রিকশায় যাবার পথে সিনেমা হলের সামনে দিয়ে যেতাম। খুব ইচ্ছে হতো হুট করে নেমে পড়ি, একটা হালকা দীর্ঘশ্বাস বুকের মাঝে চেপে ক্লাসে চলে যেতাম। এর মাঝে রোজার ঈদের ছুটি এলো, স্কুল বন্ধ। হোস্টেলের আশেপাশের রুমের অনেকেই চলে গেছে গ্রামের বাড়ি। আমিও যাবার প্রস্তুতি নিচ্ছি। সমস্যা বাঁধল আমার সহযাত্রী, আমার জ্ঞাতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কাকা। তার কি যেন কাজ পড়েছে, যেতে 2-1 দিন দেরি হবে। অতএব না চাইলেও অপেক্ষা করতে হবে। হাতে কোনো কাজ নেই, পড়াশোনারও চাপ নেই। মনে মনে বুদ্ধি আঁটলাম সিনেমা দেখব। স্থির করলাম রাতের বেলা যখন মন্ত্রী কাকা হোস্টেলের সামনে চায়ের দোকানে চা খেতে যাবে, তখন হোস্টেলের পিছনের দেয়াল টপকে বের হয়ে যাব। সিনেমা শেষ হলে পিছনের দিকের দেয়াল টপকে আবার ঢুকে পড়ব। যেমন ভাবনা তেমন কাজ। রাত 9:15টার দিকে পিছনের দেয়াল ডিঙিয়ে বের হয়ে পড়লাম। খুব সম্ভবত কৃষ্ণপক্ষের কোনো এক রাত ছিল। পা টিপে টিপে পেছনের গলি দিয়ে বড় রাস্তার মুখে এসে রিক্সা নিলাম। একটু দূরের মহল্লায় সিনেমা হলে এলাম যাতে পরিচিত কারোর নজরে না পড়ি। হলের সামনে এসে কি শান্তি! আহ, এতদিন পর সিনেমা দেখার সুযোগ পেলাম। যাক, এবার ঈদের ছুটিতে গিয়ে গ্রামের সহপাঠী বন্ধু বান্ধবদের কাছে রাজা উজির মারা যাবে। বেশ খোশ মেজাজে নাইট শোর টিকিট কাটলাম। বেশ রোমান্টিক একটা সিনেমা, ভালোই লাগলো। একটা ঘোরের মধ্যে সিনেমা দেখা শেষ করলাম। শো শেষ হলো। বেরিয়ে আশেপাশের রিক্সাওয়ালাদের সাথে খোঁজ খবর নিলাম কেউ আমার হোস্টেল অবধি যাবে কিনা, কিন্তু কেউই রাজি হলো না ওদিকে যেতে। অনেক খোঁজাখুঁজি করে হতাশ হয়ে অজ্ঞতা শ্রীচরণ ভরসা করেই রওনা দিলাম হোস্টেলের দিকে। শুনশান রাস্তা, মাঝে মাঝে 2-1টা রিক্সা টুংটাং বেল বাজিয়ে চলে যাচ্ছে, আর আমি এর মাঝে সিনেমার নায়ক নায়িকাদের বিভিন্ন দৃশ্য ভাবতে ভাবতে আনমনে হেঁটে চলেছি। হাঁটতে হাঁটতে প্রায় হোস্টেলের কাছাকাছি এসে গেছি। ঘোর কাটলো। চমকে তাকিয়ে দেখি ট্রাফিক আইল্যান্ডের ওপর সাদা পোশাক পরা ট্রাফিক আমার দিকে হাত বাড়িয়ে থামার নির্দেশ দিচ্ছে। অবাক হলাম এই মধ্যরাতে ট্রাফিক পুলিশকে দেখে। ভালো করে দেখার জন্য আবার তাকালাম। দেখি সত্যি ট্রাফিক পুলিশ, কিন্তু তার হাতে 5টা আঙ্গুল লিয়া মোটা মোটা। ভয় পেয়ে গেলাম। ও মা গো, মনে হয় ভূত। চোখ বন্ধ করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম হোস্টেলের দিকে। কিভাবে দৌড়ে যে হোস্টেলের গেটে পৌঁছালাম বলতে পারবো না। গেটের সামনে এসে আতঙ্কে জোরে জোরে গেট ঝাঁকাতে লাগলাম। মন্ত্রী কাকা, ও মন্ত্রী কাকা, গেট খোলো, এভাবে ডাকতে থাকলাম। এত রাতে আমাকে দেখে মন্ত্রী কাকা কিছুটা বিরক্ত হয়ে গেট খুলল। জিজ্ঞেস করলো, এত চেঁচামেচি করছো কেন? তখন বললাম, মন্ত্রী কাকা, এইমাত্র মোড়ের ওই ট্রাফিক সিগন্যালে একটা ট্রাফিক ভূত দেখলাম, হাতের 5টা আঙ্গুল ইয়া মোটা মোটা। মন্ত্রী কাকা আমার মুখের সামনে তার হাত মেলে ধরে বললেন, দেখতো এই 5টা আঙ্গুল কিনা? আমি অবাক হয়ে দেখলাম মন্ত্রী কাকার 5টা আঙ্গুলও ইয়া মোটা মোটা। চিৎকার দিয়ে তখন জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল, আমি দেখি আমার বেডে শুয়ে আছি। পাশেই বসে আছে আমার জ্ঞাতি কাকা। আমার জ্ঞান ফিরেছে দেখে বললেন, কিরে অনিন্দ, কি হয়েছিল তোর?
কাল রাতে নাকি তুই হোস্টেলের গেটের কাছে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলি। আমি তাকে সব কথা খুলে বললাম। সব শুনে তিনি বললেন, এটা তোর হ্যালুসিনেশন। মন্ত্রী কাকা বললেন, আমি তো গেটই খুলিনি। আমি তখন সব ঘটনাটা চেপে গেলাম, শুধু মনে মনে বললাম, যা দেখেছি তা আমি শুধু জানি। যদি সব হ্যালুসিনেশনই হবে তাহলে সিনেমা দেখলাম কিভাবে, আর হোস্টেলের গেটই বা কে খুলে দিল? আজও আমি ভাবি সেদিন রাতে আমার সাথে কি ঘটেছিল, কিন্তু কোনো হদিস পাই না। তো ইমরান ভাই, এই বলে কাকা সেদিনের ঘটনাটি শেষ করেছিল। ঘটনাটি যদিও বেশ রহস্যময়, ছোট্ট একটি ঘটনা। আশা করি ইমরান ভাই আপনি আপনার মতো করে ঘটনাটি পড়ে শোনাবেন। আর ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামীতে আবারও আপনাদেরকে লিখে পাঠাবো আরো কোনো রহস্যময় ভয়ঙ্কর ঘটনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হেই রবিন হাসান ভাই, ওয়ান্স এগেইন। এর আগেও আপনি একটি ঘটনা পাঠিয়েছিলেন ভাই, সেই ঘটনাটিও বেশ দুর্দান্ত ছিল। আজকের ঘটনাটি যদিও ছোট্ট, খুব ভালো লেগেছে আমার কাছে ভাই। ধন্যবাদ ধন্যবাদ ভাই, এইভাবে পাশে থাকার জন্য, এইভাবে নিত্য নতুন ঘটনা দেওয়ার জন্য। আশা করি আপনি আগামীতেও আমাদেরকে এইরকম আরও ঘটনা পাঠিয়ে দেবেন। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রবিন হাসান ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আর কথা বাড়াবো না, আপনাদেরকেও আর অপেক্ষা করাবো না। চলুন এবার সরাসরি শুনে আসি আমার আপনার সকলের প্রিয় মোকসেদ হাসান ভাইয়ের অদ্ভুতুরে নামক সেই দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভোতাটার সকল শ্রোতাবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ভোতাড্ডার একজন অ্যাডমিন এবং স্টোরি টেলার মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা সাতপাই রেল ক্রসিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বাস্তবিক এবং কাল্পনিক ঘটনার সংমিশ্রণ। আশা করি ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। শ্যামনগর ফিডার রোডের রাস্তাটা ছেড়ে বাড়ির দিকের রাস্তাটা ধরার সাথে সাথেই বুকটা স্যাঁত করে উঠল। ফিডার রোডে তো এতক্ষণ লোকজন ছিল, কিন্তু এই রাস্তায় কোনো লোক নেই কেন? শীতের রাত, তার উপরে লোডশেডিং। জীবনেও এতদিন শীতকালে লোডশেডিং হতে দেখিনি। তবে আজকে এইরকম অবস্থার কারণ কি সেটা বুঝতে পারছে না সে। ওইদিকে রাস্তার ওই কুকুরগুলো রাতের বেলায় কারেন্ট থাকা অবস্থাতেও চেনা মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, আর এখন তো লোডশেডিং। আজ কি তাহলে কুকুরগুলোর তাড়া খেতে হবে? এই ভেবে 7-5 ভাবতে ভাবতে বাড়ির দিকে দ্রুত পা চালাচ্ছে সমর। ঠিক তখনই সমরকে পিছন থেকে কে যেন ডাকে, ও দাদা, ও দাদা, শুনছেন? সমর মনে মনে ভাবল, এই রে, কোনো চোর ছিনতাইয়ের পাল্লায় পড়লাম না তো? ওই লোকটা দূর থেকেই বলে উঠল, আরে দাদা, আমি কোনো চোর নই, চিটিংবাজ না দাদা, একটু দাঁড়িয়ে যান, সামনের রাস্তায় কুকুর আছে অনেক, আমি কুকুরদের খুব ভয় পাই। সমর এই কথা শুনে একটু ধাতস্থ হলো। যাকগে, অচেনা হোক তাতে কি, তাও তো একজনকে তো খুঁজে পেলাম। ওই লোকটি হাঁপাতে হাঁপাতে সমরের কাছে এসে দম ফেলে, তারপর সমরের দিকে তাকিয়ে বলল, এত রাতে আমি রাস্তায় কাউকে পাবো এটা আশাও করিনি। আপনি কোথায় যাবেন দাদা? সমর তখন বলল, আমি দর্জিপাড়া যাব, আপনি কোথায় যাবেন? ওই লোকটি তখন বলল, আমি কবরস্থানের ওইদিকে যাব, রামকৃষ্ণ পল্লী হয়ে এই যাই আমি। কিন্তু আপনি যখন বললেন দর্জিপাড়ায় যাবেন, তখন আমিও ওই আপনার পথ দিয়েই যাব।
যদিও আমার গন্তব্য আপনার আগেই শেষ হয়ে যাবে, কিন্তু আপনাকে কবরস্থানের ওইখান দিয়ে একা একা যেতে হবে। যেমন হলে বলবেন, আমি ছেড়ে দিয়ে আসবো। সমর বলল, আসলে দাদা, আমি রোজ সাইকেলে ফিরি। আজ সাইকেল নিয়ে যাইনি। ভাবলাম ভোরবেলায় হাওয়া গায়ে লাগাতে লাগাতে কাজে যাব। অনেকদিন হাঁটা হয় না। সেই যে শীত পড়লো, তারপর থেকে সিংহাসনে উঠেছে। সমর আর ওই লোকটি এটা ওটা কথা বলতে বলতে বাড়ির গন্তব্যে এগোতে লাগলো। 3 নম্বর স্কিম হাসপাতালে, ক্ষুদিরাম মোড়, তারপর রামকৃষ্ণ পল্লী। একে একে ধীরে ধীরে পার করলো দুজনে। সমর যেমন বক বক করতে ভালোবাসে, ওই লোকটাও তেমন বক বক করে। প্রথম দিনেই দুজনের ভালো রকম বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু কিন্তু বাদ সাধে কবরস্থানে আসার কিছু দূর আগে একটা পুকুর ঘাট আছে। সেই পুকুরের কাছে আসা মাত্রই সমর হঠাৎ দাঁড়িয়ে যায়। এইদিকে ওই লোকটা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। সমর পুরো প্যারালাইজড হয়ে গেছে। সমর নিজের হাত পা নাড়াতে পারছে না, গলা থেকে কোনো স্বরও বের করতে পারছে না। ওইদিকে ওই লোকটা অনেক দূর এগিয়ে গেছে। সমর কোনোভাবে ওই ভদ্রলোককে ডাকতে পারছে না। এক সময় সমর খেয়াল করলো ওই পুকুরের পাশের একটি সুপারি গাছের ডাল হঠাৎ নড়ে উঠল। সমর ওই সুপারি গাছের দিকে ভালো করে তাকিয়ে দেখল। অন্ধকারের মধ্যেই ওই সুপারি গাছের আকৃতি হঠাৎ বদলাতে শুরু করলো। ঠিক তখনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। ওই সুপারি গাছ থেকে কে যেন সজোরে নিচে ঝাঁপ দেয়। রাত কটা বাজে খেয়াল নেই। যেই লোকটার সাথে সাথে সমর এতক্ষণ আসছিল, তাকে তো আর দেখাই যাচ্ছে না। এদিকে চারিপাশে কুয়াশা একটু একটু করে বাড়ছে, কিন্তু এইসবের মাঝেও সমর ওই অন্ধকারের মধ্যে চাঁদের ক্ষীণ আলোয় দেখতে পেল কেউ একজন কুঁজো হয়ে তার দিকেই এগিয়ে আসছে। সমর কি করবে বুঝতে পারছে না। তার গলা দিয়ে কোনো স্বরও বেরোচ্ছে না। ওই কালো ছায়ার মতো আগন্তুক ধীরে ধীরে সমরের কাছে এসে একসময় দাঁড়িয়ে গেল। আয়নার মধ্যে সূর্যের আলো পড়লে যেমন প্রতিবিম্ব হয়, পুকুরের মধ্যে সূর্যের আলো পড়লে পুকুরের আশপাশের ছায়া জায়গা যেমন আলোয় প্রতিবিম্ব ছড়ায়, ওই রকম হালকা প্রতিবিম্বের আভাস সামনে দাঁড়িয়ে থাকা কুঁজো হয়ে যাওয়া ব্যক্তিটির উপরে পড়ল। এ কি? উনি তো একজন বয়স্ক মহিলা। এত রাতে ইনি এখানে কি করছে? এরকম পরিস্থিতিতেও সমর মনে মনে চিন্তা করতে থাকে। ঠিক সেই সময় সামনে দাঁড়িয়ে থাকা ওই বয়স্ক মহিলাটি বলল, হতচ্ছাড়া, এত রাতে এখানে কি করছিস? জানিস না ওই কবরস্থানের ওইখানে রাতের বেলায় যাওয়া আসা করাটা ভালো না? সমর কিছুই বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে। তখন ওই বয়স্ক মহিলাটি বলে উঠল, তোকে রোজ আমি এই রাস্তা দিয়ে যেতে দেখি। কতবার তুই আমার এই সুপারি গাছের গোড়ায় বসে পেশাব করেছিস, আমি কিছুই বলিনি। তককে তককে ছিলাম, কবে তোকে বাগে পাবো। আরে কত মুতিস তুই? বাড়িতে মোতার জায়গা নাই, আর যেখানে সেখানে না জেনে বুঝে কেন মুতিস? যেই গাছ তোদের জীবন বাঁচাচ্ছে সেই গাছের গোড়ায় বসে মুতিস, লজ্জা করে না হতভাগা? সমর কি বলবে বুঝতে পারছে না। তবে ততক্ষণে সমর খেয়াল করলো সমরের হাত পায়ের অবশ ধীরে ধীরে কাটতে শুরু করেছে। সমর লজ্জায় বলে উঠল, আর করব না। ওই বয়স্ক মহিলা বলে উঠল তখন, আর করব না? ছেলের কথা দেখো। আর তুই ওর সাথে এত রাতে এইখান দিয়ে যাচ্ছিলি কেন? ওর বাড়ি তো এইখানে না। ওই ছেলেটা তোর সাথে কি করছিল? সমর বলল, উনি কুকুরে ভয় পান, তাই উনি আমার সাথেই এতটা পথ এসেছেন। আর আমিও কুকুরকে অনেক ভয় পাই। ওই বয়স্ক মহিলা তখন বলল, জোর বাঁচান বেঁচে গেছিস,
না হলে আজকেই তোর শেষ দিন হতো। সমর বলল, মানে কি বলছেন এইসব? ওই বয়স্ক মহিলা তখন বলে উঠল, ও আমার ছেলে, আজ থেকে বছর 20 আগে মারা গেছে। মারা গেছে বললে ভুল হবে, পিটিয়ে মারা হয়েছিল। এই বলে ওই বয়স্ক মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করলেন। এরকম অবস্থায় সমর কি করবে বুঝতে না পেরে ওই বয়স্ক মহিলাকে বলল, দেখুন, আপনি কাঁদবেন না। কিন্তু ওই মহিলা আবারও জোরে জোরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। শেষে কোনো উপায় না পেয়ে এই বয়স্ক মহিলাটিকে সমর বলল, ঠাকুমা, তুমি কেঁদো না। তোমার কি সমস্যা হয়েছে আমাকে বলো। সমরের তখন ভয় ডর সব যেন লোপ পেয়েছে। সে তখন যে করেই হোক ওই বয়স্ক মানুষটির চোখের জল মুছতে চায়। এরকম অচেনা কারোর মুখে ঠাকুমা ডাক শুনে ওই বয়স্ক মহিলাটি কান্না থামিয়ে দেয় আর সমরের দিকে তাকিয়ে বলে, তোকে এত কথা শোনালাম আর তুই আমাকে ঠাকুমা ডাকলি। সমরের তখন খেয়াল নেই যে এতক্ষণ তার সাথে কি কি ঘটেছে। এরপর ওই বয়স্ক মহিলাটি কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। তারপর এক সময় কাঁদা থামিয়ে ওই সমরের দিকে তাকিয়ে বলে উঠল, আমার নাম পদ্ম, আর এই পুকুরটা আমার। শুধু এই পুকুর নয়, এইখান থেকে আমার জমি শুরু হয় আর শেষ হয় ডান দিক দিয়ে যে আমবাগান, ওই আমবাগান অবধি, আর বাম দিক দিয়ে বাঁশবাগান অবধি। এর পুরো জমি আমার স্বামীর ছিল, কিন্তু সে আমার বিয়ের 10 বছর পরেই মারা যায়। আমার বয়স তখন 26। আমার 15 বছর বয়সে বিয়ে হয়। 16 বছরে আমার প্রথম সন্তানও হয়। আমার স্বামী যা জমি ছিল, সেই জমি দিয়েই আমাদের দিব্যি সুখে শান্তিতে চলছিল। কিন্তু কথায় আছে না, টাকা থাকলে সুখ থাকে না, আর সুখ থাকলে টাকা থাকে না। আমার বয়স যখন 46 বছর, সেই সময় আমার ছেলের বয়স 30। আমার ছেলে কোনো কবিরাজি করতো না, বাজের সঙ্গ দোষেও পড়েনি, সারাক্ষণ হেঁটে খেলে বেড়াতো, আর এর বাড়ি ওর বাড়ির বউয়ের পিছনে লেগে বেড়াতো। একসময় ছেলে নেশা ও মেয়েদের পাল্লায় এইভাবে জড়িয়ে গেল যে আমার কাছে এসে টাকা পয়সার জন্য জোর দিতে থাকলো। প্রথম প্রথম ও চুরি করা শুরু করে। তারপর যখন সেই রাস্তা বন্ধ হয়ে যায় তখন শুরু হয় মারধর। খুব অত্যাচার করত আমার উপর। এইভাবে আমি যখন 52তম বছরে পা দিলাম, আমি তখন ছেলে ও সংসারের চিন্তায় একেবারে বিছানায়। আমাকে ডাক্তারও দেখাতো না। সংসারে আমি রান্না করতাম, কিন্তু বিছানায় পড়ে যাওয়ায় আমার খাওয়া বন্ধ হয়ে যায়। ছেলে বাইরে দিয়ে খেয়ে আসতো। এর আগে ছেলে কোনোদিন বাড়িতে মেয়ে ছেলে নিয়ে আসেনি, কিন্তু যবে থেকে আমি বিছানায় পড়ে গেছি তবে থেকেই ও রাত হলেই মেয়ে ছেলে ঘরে নিয়ে আসতো। ওই বয়স্ক মহিলা চোখের জল মুছে আবারও বলতে লাগলো, আমি এমনিতেই শেষ হয়ে গিয়েছিলাম, তার উপর ছেলের এইসব কীর্তি দেখে থাকতে পারিনি। এক রাতে আমি আমার হাঁটু যন্ত্রণা নিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে ওই পুকুরের সামনে এসে বসি। আমার কিছু ভালো লাগছিল না। মাতাল ছেলের নোংরামি দেখতে আমার বড্ড অসহ্য লাগছিল। আমি এই পুকুরে পাড়ে বসে পুরনো সেই সব দিনের কথা চিন্তা করতে থাকি, আর তারপর ঠিক কি হলো জানি না, হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল। সৃষ্টিকর্তাও বোধ হয় আমার উপরে হওয়া অত্যাচার আর দেখতে পারছিল না। আমি ওই রাতে মাথা ঘুরে এই পদ্ম পুকুরে পড়ে যাই, আর তারপর থেকেই আমার জায়গা হয় পুকুর পাড়ের এই সুপারি গাছটায়। বয়স্ক মহিলা এবার কাদা পুরোপুরি থামিয়ে দিয়ে বলল, তুই কি কোথাও কাজ করিস? সমর এদিকে পুরো স্তব্ধ। সে কি বলবে বুঝতে পারছে না। সে কি ভয় পেয়ে দৌড় দেবে, নাকি এইখানে দাঁড়িয়ে মৃত মানুষের প্রশ্নের জবাব দেবে? এই শীতের রাতে দূরে কোথাও যেন শিয়াল ডাকছে।
সামনের রাস্তার কুকুরগুলো কি বিকট সুরে ডাকছে। সমর তখন বলল, হ্যাঁ, আমি বিধাননগরে কাজ করি। ওই বয়স্ক মহিলা তখন বলল, আজ কি বেতন পেয়েছিস অফিস থেকে? সমর এইবার ঘাবড়ে যায়। সে কি উত্তর দেবে বুঝতে পারছে না। ওই বয়স্ক মহিলা বলল, ভয় পাস না, ঠাকুমা বলে ডেকেছিস, তোর কোনো ভয় নেই। তখন সমর বলল, হ্যাঁ, আজ আমার মাইনের তারিখ। ওই বয়স্ক মহিলা তখন বলল, তোর ভাগ্য ভালো যে আমি তোর পথ আটকেছিলাম, না হলে তুই আমার ছেলের খপ্পরে পড়তিস আর নিজের জান খোয়াতিস। এই যে এত জমি জায়গা দেখছিস, এগুলো কোনোটাই এখন আমার নেই। আমার ছেলে সব বেচে ফুর্তি করেছে। সেই রকমই একদিন পাশের বাড়ির বউটার সাথে রাতের বেলায় ফুর্তি করছিল। ওই বউয়ের স্বামী কোনোভাবে ব্যাপারটা বুঝতে পারে। ওর স্বামী পাড়ার আরো 7-8 জন ছেলে ছোকরাকে ডেকে এনে আমার ছেলেকে হাতে নাতে ধরে। নেশার ঘরে থাকায় আমার ছেলে প্রচন্ড অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন ওই মহিলার স্বামী ঘরের দরজা দেওয়ার তাসা দিয়ে আমার ছেলের মাথায় প্রহার করে। তারপর বাকিরা বেধড়ক মারধর করে আমার ছেলেকে। ওই রাতেই আমার ছেলে মারা যায়, আর আমার ছেলেকে কবরস্থানের পাশের শ্মশানটিতে ফেলে দিয়ে চলে যায়। পরে পুলিশ এসেও কোনো সুরাহা করতে পারেনি। ওরা আমার ছেলেকে সরকার থেকেই খরচ করে এই শ্মশানটি দাহ করে। তবে মরার পরেও আমার ছেলে শুধরায়নি। প্রায়ই এই গ্রামের বউরা যখন গভীর রাতে কেউ বাথরুমে যেত তখন উল্টোপাল্টা ইঙ্গিত দিত। অনেককে জানলা দিয়ে গালিগালাজ করত। পরে স্থানীয়রা একজোট হয়ে শ্রদ্ধা শান্তি করে আমার ছেলের। তারপর থেকে সেই রকম কোনো সমস্যা দেখা দেয়নি। কিন্তু এখনো আমার ছেলেটা যদি টাকার গন্ধ পায় কিংবা কোনো রাশি হালকার কাউকে দেখতে পায়, তাহলে তার পিছনে লাগে। তোর ভাগ্য ভালো যে তোর কোনো ক্ষতি হয়নি। যদি বাঁচতে চাস তো অমাবস্যা পূর্ণিমার সময় এই রাস্তা দিয়ে একা একা আসবি না, কারণ চিরকাল আমি থাকবো না তোকে বাঁচানোর জন্য। এমন সময় সমরের পেছন থেকে কে যেন চেঁচিয়ে বলল, এত রাতে কে রে ওইখানে? সমর পিছনে ফিরে দেখলো 2 জন লোক এগিয়ে আসছে তার দিকে। গলার আওয়াজ খুবই চেনা তার। সমর বলল, আমি সমর, ঘোষ মিস্ত্রির ছেলে। 2 জনের মধ্যে একজন বলল, ও তুই এত রাতে কি করছিস সেখানে? জানিস না এই পুকুরটা খারাপ? চল বাড়ি চল। ওই 2 জন সমরের দিকে এগিয়ে আসলো ধীরে ধীরে। ওদের মধ্যে একজন সমরের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করতে পেরে সমরকে বলল, তুই ঠিক আছিস তো? এইখানে আর দাঁড়াস না, চল তাড়াতাড়ি। এই বলে সমরকে টানতে টানতে ওইখান থেকে নিয়ে গেল। সমরের পা ঝিম ধরে গিয়েছিল, কিন্তু ওরা জোর করে হাঁটানোয় সমরের ঝিম ধরা কিছুটা কমে যায়। সমর দ্রুত পিছন ফিরে তাকায়, কিন্তু সে ওই অন্ধকারে কাউকে দেখতে পায় না। এরপর সমর বেশ ভালো রকম ভয় পেয়ে যায়। সমর তখন ওই 2 জন লোককে কিছু বলেনি, তবে ওই 2 জনের মধ্যে একজন বলে উঠল, তুই সত্যি করে বলতো ওইখানে কি করছিলি? দেখ, আমরা রান্নার কাজ করি, আমাদের কাছে লোহার সব জিনিসপত্র আছে, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আর তোরও ক্ষতি হবে না। কি হয়েছে বলতো তোর? এত রাতে এত ঘন ঘন শ্বাস নিচ্ছিস, জামা কাপড় যেন ভিজে স্নান করে নিয়েছিস। তখন সমর কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই সমরের বাঁশবাগানের মধ্য থেকে কে যেন ক্ষীণ গলায় বলে উঠল, আজ বেঁচে গেলি, আবার কোনোদিন যদি ফাঁকা পাই তখন তোকে কেউ বাঁচাতে পারবে না। তোর সাথে 2 জনকেও মারবো। এরকম পরিস্থিতিতে সমর আর ওই 2 জন ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল বাড়ির দিকে। আর দৌড়াতে দৌড়াতে বলল, আর যাই হয়ে যাক পিছনে তাকাবি না, তাহলে তুইও মরবি, আর সাথে আমরাও মরব।
সেই রাতে তিনজন নিজেদের বাড়ি যতক্ষণ না আসে ততক্ষণ দৌড়াতে থাকে। ওই দুইজন সমরের পাড়ার হওয়ায় বেশি সমস্যা হয়নি। সবার গন্তব্য প্রায় একই ছিল। এই ঘটনার পর সমরের খুব জ্বর আসে, প্রায় 1 সপ্তাহ জ্বরে ভোগে। আর যতদিন সমর জ্বরে ভুগেছিল ততদিন সমর ওই পদ্ম ঠাকুমার স্বপ্ন দেখেছিল। সেই রাতে এইরকম অদ্ভুতুরে ঘটনার সাক্ষী হয়ে থাকলেও পদ্ম ঠাকুমার কথা সমর ভুলতে পারেনি। কতটা কষ্ট পেলে একজন মা নিজের সন্তানকে ঘৃণা করতে পারে, এই ব্যাপারটা সমরকে আজও কষ্ট দেয়। তবে ওই ঘটনার পর সমর আর ওই রাস্তা দিয়ে কখনো রাতের বেলায় যাতায়াত করেনি। তো প্রিয় লিসেনার্স, এটাই ছিল আজকের একটি ছোট্ট ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন সবার মাঝে, যেন আমাদের ভূত আড্ডা আরও পরিচিত হয় সবার কাছে। আমি মুকসেদ হাসান, আবারও আপনাদের মাঝে ফিরে আসব নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মকসেদ ভাই, ওয়ান্স এগেইন আরও একটা দুর্দান্ত ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য ভাই। সত্যি ভাই, ঘটনাটি বেশ রহস্যময় ছিল, অনেক ভালো লেগেছে ভাই। আমি পার্সোনালি পড়ে খুব বেশি এনজয় করেছি। এই ঘটনার মধ্যে কেমন একটা গ্রাম বাংলার ফিলটা একদম পুরোপুরি পেয়েছি ভাই। আমি সবসময় বলি গ্রাম বাংলার ঘটনা আমার অনেক বেশি ভালো লাগে। এই ঘটনাগুলো কেমন যেন আমার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই ঘটনাগুলো যখন পড়ি বা কারো কাছে শুনি। ধন্যবাদ মকসেদ ভাই। এরকম আরও ঘটনা থাকলে কিন্তু অবশ্যই ভাই আমাদেরকে দেবেন, এটাই আশা করি। শুধু আলী হুজুর না ভাই, আমরা এরকম ঘটনাও আপনার কাছে এক্সপেক্ট করি ভাই। তো অনস এগেইন মকসেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মকসেদ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। তো আমি ইমরান এইচ খান চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর ভয়ঙ্কর কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।